কিছু মানুষ আমাদের জীবনে আসে হঠাৎ করে, আর অজান্তেই তারা হয়ে ওঠে আমাদের জীবনের সবচেয়ে স্পেশাল মানুষ। কিন্তু যদি সেই মানুষটাই হয় এমন কেউ যাকে তুমি কখনোই বিশ্বাস করতে চাও না, আজকের গল্পটা ঠিক এমনই। ভালোবাসা, দ্বিধা আর হৃদয়ের নীরব লড়াইয়ের গল্প। এই গল্পের মূল চরিত্র সাওকো, একজন সাধারণ হাই স্কুল ছাত্রী। সে খুব শান্ত, লাজুক আর ছেলেদের ব্যাপারে সব সময় সাবধানী। তার কঠিন একটা বিশ্বাস আছে, সুন্দর ছেলে মানেই বিপদ। কারণ একসময় সে ভালোবেসেছিল, আর সেই ভালোবাসার ফল ছিল অপমান আর ভেঙে যাওয়া আত্মসম্মান। তাই সে প্রতিজ্ঞা করেছে কখনো প্রেমে পড়বে না। সাওকো বিশ্বাস করে চকচকে কথা আর সুন্দর মুখে সহজেই মানুষকে বিশ্বাস করা যায় না। কিন্তু হঠাৎ করেই সাওকোর সামনে এসে দাঁড়ায় গল্পের অন্যতম প্রধান চরিত্র কিরিগিয়া কোতা, একজন জনপ্রিয় ন্যাশনাল আইডল যাকে হাজারো মানুষ ভালোবাসে। কিন্তু সাওকোর চোখে সে শুধু একজন সাধারণ ছেলে। কোতার ব্যবহার খুব ভদ্র, কোনো অহংকার নেই, আর এই স্বাভাবিকতাই সাওকোর মন ছুঁয়ে যায়। সাওকো কোতার কাছে একটা অটোগ্রাফ চাই। অটোগ্রাফ দেওয়ার পর কোতা তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানায় এবং কপালে একটা চুমু দেয়। আর এতেই রাগে লাল হয়ে যায় সাওকো, আর বলে, যদি এটা তোমার ভক্তদের জন্য হয়ে থাকে তাহলে তোমার জানা উচিত আমি তোমার ভক্ত নই। কিন্তু কোতার উত্তরটা একটু আলাদা। কোতা বলে, তুমি কি আমাকে পছন্দ করো না? তাহলে এটা আমার জন্য সত্যিই লজ্জার। তাহলে আমাকে একটা সুযোগ দাও, আমি তোমার মন জয় করে নেব। এখান থেকেই শুরু হয় একটা অদ্ভুত সম্পর্ক। সাওকো বলে, তুমি যে কারো মন জয় করতে পারবে এটা তোমার ভুল ধারণা। আমি কখনোই তোমার ভক্ত হব না। রাতে সাওকো ভিডিও কলে তার বান্ধবীর সাথে গল্প করছিল। সাওকোর বান্ধবী বলে, কোতাকে তার কেমন লাগলো? সে কি প্রেমে পড়ে গেছে নাকি? সাওকো বলে, আরে না, তবে আমি তার প্রতি কৃতজ্ঞ। সে আমাকে একটা অটোগ্রাফ দিয়েছে। তার বান্ধবী বলে, শুধু অটোগ্রাফ দিয়েছে নাকি আরো কিছু বললো? ঠিক তখন সে চুম্বনের কথা মনে পড়ে যায় সাওকোর। তখন কলটা কেটে একটা ডায়েরি বের করে। ডায়েরির উপরে লেখা ছিল আমার প্রতিজ্ঞা। সে ডায়েরিটা খুলে এবং সেখানে লিখে, কিউট ছেলেদের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা। সব কিউট ছেলেরা অসুখী হোক, কখনো তাদের প্রেমে পড়া যাবে না। বিশেষ করে কোতার মতো ন্যাশনাল আইকনদের থেকে সাবধান। আসলে সাওকো তার হাই স্কুলে একটা ছেলেকে পছন্দ করত। একটা সময় সে ছেলেটাকে একটা লাভ লেটার দেয়, কিন্তু সে তাকে রিজেক্ট করে দেয়। আর এই বিষয়টা পুরো স্কুলে ছড়িয়ে যায়। তখন থেকে সাওকো প্রতিজ্ঞা করে সে আর কখনোই প্রেমে পড়বে না এবং সব সুন্দর ছেলেরা তার শত্রু। সাওকোর মা একটা হোটেল চালায়, সেখানে বিভিন্ন কাজে সাহায্য করে সে। পরের দিন হোটেলে যেতেই দেখে সেখানে বসে আছে কোতা। তাকে দেখে চমকে যায় সাওকো আর জিজ্ঞেস করে, সে এখানে কেন? সাওকোর ছোট্ট একটা বোন আছে, তার নাম হিমারি। সে জবাব দেয়, তোমার জন্যই বসে আছে কোতা। একটু পর সাওকোর মা হিমারিকে নিয়ে রান্নাঘরে চলে যায়। তখন কোতা সাওকোর সামনে এসে দাঁড়ায় আর বলে, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? আসলে গতকালের ব্যবহারের জন্য আমি অত্যন্ত দুঃখিত। সাওকো বলে, আমি রেগে নেই, আর এই ফালতু বিষয়ে রেগে থাকার কোনো মানেই হয় না। তখন কোতা বলে, যাক বাবা, আমি ভাবছিলাম কিভাবে তোমাকে আমার বন্ধু বানাতে পারি, আর এজন্য সব থেকে বেস্ট উপায় হলো তুমি আমাকে আরো ভালো করে জানো। এরপর তার কিছু বেস্ট কালেকশনের সিডি বের করে সাওকোর সামনে রেখে দেয়। সাওকো বলে, তুমি আমার জন্য এসব কেন করছো? কোতা বলে, আমি এমন ধরনের মানুষ, কেউ আমাকে ঘৃণা করলে আমি সহ্য করতে পারি না। সামনে আমাদের একটা লাইভ কনসার্ট আছে, তুমি তোমার বন্ধুদের নিয়ে সেখানে আসলে আমার ভালো লাগবে। আর হ্যাঁ, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? থাকলে তাকেও নিয়ে এসো। সাওকো বলে, আমার কাছে ভালোবাসা মানে যন্ত্রণা ছাড়া আর কিছুই না। আমি সিদ্ধান্ত নিয়েছি আর কখনো প্রেমে জড়াবো না। এমনকি একা থাকার জন্য আমার একটি পরিকল্পনাও আছে। 30 বছর বয়সের আগেই আমি 50 মিলিয়ন ইয়েন সঞ্চয় করব। এটা দিয়ে একটি স্থাবর সম্পত্তি কিনবো, আর সেটিকেই নিজের ভবিষ্যতের ভিত্তি হিসেবে গড়ে তুলবো এবং একটি বিলাসবহুল বাসায় থাকবো। কোতা বলে, হ্যাঁ, জীবনটা শুধু ভালোবাসা নয়, সেটা ঠিক আছে, কিন্তু জীবনে কখন কি ঘটবে তা তো বলা যায় না। হয়তো তুমি এমন এক গভীর ভালোবাসার সন্ধান পাবে যা তোমার অতীতের সব ক্ষত সারিয়ে দেবে। সারা জীবন একা থাকার সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা কি একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? এটা বলে সে চলে যায়। পরদিন আবারও সেখানে আসে কোতা। এখানকার দুজন কর্মচারী তার বিশাল বড় ফ্যান ছিল, তাই তারা কোতার সাথে সেলফি তুলতে চায়। ছবি তোলার পর কোতা তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানায়, কিন্তু পাশেই ছিল একজন মাতাল ব্যক্তি। সে বলে, এই চুপ কর, এখন আর আইডলদের নিয়ে কে মাথা ঘামায়? শুধু চেহারাটাই আছে, আর কিচ্ছু নেই, তুই একটা অপদার্থ। এটা শুনে কোতা তার সামনে যায় আর বলে, আপনাকে অনেক ধন্যবাদ, আমি আপনার মতামতকে গুরুত্ব সহকারে নেব এবং নিজেকে উন্নত করার চেষ্টা করব। আপনার সমর্থনের জন্য সর্বদা ধন্যবাদ। একটু পর সাওকো একটা পার্সেল ডেলিভারি করতে যাচ্ছিল। হঠাৎ চোখ পড়ে কোতার দিকে। সে একটা সিঁড়ির উপর চুপচাপ বসে আছে। সাওকো তার সামনে যায় আর বলে, তুমি এখানে কি করছো? মন খারাপ নাকি? তুমি কি কোনোভাবে ওই মাতাল লোকটার কথায় কষ্ট পাইছো? ওর কথায় কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, সে একটা মাতাল ছিল। কোতা বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু যখন আমি এমন কারো মুখোমুখি হই যে আমাকে ঘৃণা করে, আমি সেটার মোকাবেলা করতে চাই। আমি খুঁজে বের করতে চাই যে তারা কেন আমাকে ঘৃণা করে। যদি আমাকে
আমাকে কোনোভাবে বদলাতে হয়, আমি তার জন্য পুরোপুরি প্রস্তুত। যদি আমাদের পারফরমেন্সের মাধ্যমে আরো বেশি মানুষের মুখে হাসি ফোটানো যায়, তাহলে এটা তো আমি করতেই পারি। এটা আমার ন্যূনতম কর্তব্য। এরপর সে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। কোতার কথা শুনে সাউকো পুরাই ফিদা, আর মনে মনে ভাবতে থাকে, এই ছেলেটা তেমন নয়, আমি সুন্দর ছেলেদের যেমনটা ভাবি, ওটা সত্যি অন্যরকম। এসব ভাবতে ভাবতে আবারও সে তার গন্তব্যের দিকে হাঁটতে থাকে। পরদিন সে আবারও একটা বাসায় ফুড ডেলিভারি করতে যায়। গিয়ে দেখে এটা কোতার বাসা। সে মনে মনে ভাবতে থাকে, আমি বিশ্বাস করতে পারছি না এটা ওর জন্য, আর নিজেই নিজেকে সান্ত্বনা দিতে থাকে। কুল ডাউন সাউকো, শান্ত হও, এটা শুধুই একটা ডেলিভারি, এর বাইরে কিছু না। এরপর সে কলিং বেল চাপে। ভিতরে ফ্রেশ হচ্ছিল কোতা, তাই তার বন্ধু দরজা খুলে দেয়। সাউকোকে দেখার পর সে কোতাকে ডাকে। কোতা একটা তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে দরজার কাছে আসে। তাকে খালি গায়ে দেখার পর চমকে যায় সাউকো। তখন হাত থেকে খাবারের ব্যাগটা পড়ে খাবার নষ্ট হয়ে যায়। যেহেতু খাবার নষ্ট হয়ে গেছে, তাই সাউকো ঘরোয়া খাবার রান্না করার জন্য কিচেনে যায়। কোতাও সেখানে যায় আর বলে, তোমাকে চমকে দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত, তবে আমার এটা ভেবে ভালো লাগছে যে এখন তোমার হাতের বানানো খাবার খেতে পারবো। আমার কি সৌভাগ্য। কোতা সাউকোর আরো কাছাকাছি আসে আর বলে, আমি আজ তোমাকে যেতে দেবো না। এটা শুনে সাউকো ভয় পেয়ে যায়। তখন কোতা বলে, এই ভয় পেও না, আমি শুধুই মজা করলাম। তুমি খুব ভাগ্যবান, তাই তো পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ পাইছো। সবাই কিন্তু এই সুযোগ পায় না। এই যে আমাকেই দেখো না, আমার মা একাই আমাকে বড় করেছেন, কিন্তু আমি যখন সফল হয়েছি, আবার সফলতা দেখার আগেই সে মারা যায়। তখন একটা ছবির দিকে চোখ যায় সাউকোর আর জিজ্ঞেস করে, ছবিতে তোমার সাথে ওটা কে? কোতা বলে, এটা আমার ছোটবেলার ছবি। সাউকো বলে, এটা না, পাশের ছবিটাই তোমার সাথে কেউ? তখন কোতা বলে, এটা আমার ছোটবেলার বন্ধু। এসব গল্পের মাঝেই রান্না শেষ হয়ে যায়। তখন কোতা খাবার খেতে বসে। খাবারটা তার অনেক পছন্দ হয়, তাই সে সাউকোকে বলে, তোমার হাতের রান্না সত্যিই দারুণ, তুমি কি নিয়মিত রান্না করো? সাউকো বলে, না, তবে দোকানে যখন ভিড় থাকে তখন মাঝে মাঝে রান্নায় সাহায্য করি। এখান থেকে সাউকো যখন বাসায় ফিরছিল, প্রতিমধ্যে দেখা হয় তার ক্লাসমেটের সাথে, যাকে সে হাই স্কুলে পছন্দ করত। সাউকোকে দেখার পর ছেলেটা আবার অতীতের কথা মনে করিয়ে সবার সামনে তাকে খোঁচাতে থাকে। এমন সময় কোতা এসে সাউকোর পেছন থেকে জড়িয়ে ধরে আর সবার সামনে বলে, এটা আমার গার্লফ্রেন্ড। কোতার মুখে এমন কথা শুনে সাউকো পুরাই শকড হয়ে যায়। সবাই তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আর ছেলেটা বলে, কোতা, সিরিয়াসলি? ও তোমার গার্লফ্রেন্ড? ও হতেই পারে না, আমি তাকে আগে থেকেই চিনি। আর বেশি কথা না বলে কোতা সাউকোর দিকে তাকায় আর বলে, সাউকো, লেটস রান, চলো দৌড়াই। এরপর তারা দুজন দৌড়াতে শুরু করে। একটা সময় থেমে যায়। তখন সাউকো বলে, তুমি এমনটা কেন করলে? কোতা বলে, আমি তোমাকে সবসময় হাসি খুশি দেখতে চাই, আমি চাই না তুমি কষ্ট পেয়ে কান্না করো, তাই তোমাকে সেভ করার জন্য বলেছি। আর এই যে নাও তোমার রুমাল, তুমি ফেলে এসেছিলে, তবে ভুল করে ফেলে এসে লাভটা তোমারই হলো, আমি তোমাকে সেভ করতে পারলাম। সাউকো মুচকি হেসে সেখান থেকে চলেই যাচ্ছিল। এমন সময় কোতা পেছন থেকে ডাক দেয় আর বলে, সাউকো, ইউ আর এ গ্রেট কুক। তুমি সত্যি একজন ভালো রাঁধুনি। তুমি এক স্নেহময়ী কন্যা যে তার পরিবারকে সাহায্য করে, এবং তুমি একজন মিষ্টি মেয়ে যে আমার মতো অপছন্দের ছেলেদের বিরুদ্ধেও লড়ে, যে কিনা একজন ন্যাশনাল আইকন। তোমার এমন আচরণে আমি সত্যি মুগ্ধ। মানে বোঝাই যাচ্ছে কোতা প্রেমে পড়েছে, কিন্তু সরাসরি কিছুই বলতে পারছে না। কোতার মুখে এমন কথা শুনে সাউকো পুরাই ফিদা। সে কোতার দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবতে থাকে, আঘাত পেলেও আমার আর কিছুই যায় আসে না। আমার মনে হয় আমি প্রেমে পড়ে যাচ্ছি। মানে দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলতে পারছে না। বিষয়টা কিন্তু সত্যি অসাধারণ, ভীষণ রোমান্টিক। আসলে প্রেমে পড়ার আগ মুহূর্তটা এমনই রোমান্টিক হয়, কিন্তু প্রেমে পড়ে গেলে আর সে রোমান্টিকতা থাকে না। যাই হোক, বাসায় যাওয়ার পর সাউকো নিজের ল্যাপটপে কোতার একটা ভিডিও দেখতে থাকে। সেই ভিডিওতে নায়িকা ছিল ইমিকা নামের একটা মেয়ে। ভিডিওতে একটা লিপ কিসের সিন চলছিল। এটা দেখে সাউকো জেলাস হয় আর মনে মনে ভাবতে থাকে, আমি যদি ইমিকার মতো চেহারা নিয়ে জন্ম নিতাম তাহলে কি হতো। আচ্ছা, আমি কি সত্যিই প্রেমে পড়েছি? আমার কি তাকে বলে দেওয়া উচিত? না, হাই স্কুলে যে ভুলটা করেছিলাম সেই একই ভুল আর করা যাবে না। নিজের প্রতি আত্মবিশ্বাসী হতে হবে। আপাতত কোতার খোঁজ খবর নেওয়ার দিকে মনোযোগ দেওয়া লাগবে। তাকে কখনো নিজের অনুভূতি বুঝতে দেওয়া যাবে না। আর এবার কোনো তাড়াহুড়া নয়। এরপর কোতাকে নিয়ে সে তার মনের যত কথা একটা ডায়েরিতে লিখে রাখে। কোতা যে গ্রুপের মেম্বার তার নাম লাইক লিজেন্ড। এখানে 5 জন মেম্বার আছে। সামনে তাদের একটা মিউজিক ভিডিওর জন্য প্রস্তুতি চলছে। এই বিষয়ে তারা অনলাইনে একটা গ্রুপ মিটিং করছে, কিন্তু সেখানে হারু নামের একজন অনুপস্থিত। একটু পর সে লাইনে আসে আর সরি বলে। আজকে তার রেকর্ডিং ছিল, রেকর্ডিং শেষ হতে দেরি হয়েছে, তাই সে এতক্ষণ তাদের সাথে যোগ দিতে পারেনি। সে আরো বলে, গতকাল কাউকে বলতে শুনেছে লাইক লিজেন্ড নাকি শুধু ফ্যানদের খুশি করার যন্ত্র, তারা কেউই আসলে প্রকৃত শিল্পী নয়। এটা শুনে বাকিরা তাকে সান্ত্বনা দেয় আর বলে, এসব কথায় কান না দিয়ে বরং মনোযোগ দিয়ে কাজ করতে হবে। হেটার্স তো থাকবেই, তাই না? তাদের কথায় কষ্ট না পেয়ে সামনের দিকে ফোকাস দেওয়া বেশি প্রয়োজন। সামনে লাইক লিজেন্ড গ্রুপের একটা ফেস্টিভ্যাল রয়েছে। এই বিষয়ে টিভিতে টক শো হচ্ছিল। সেটাই হোটেলে বসে
সাওকো, হিমারি এবং বাকি সবাই দেখছিল। এমন সময় হিমারি বলে, যদি কোতা তার কাজে ব্যস্ত হয়ে পড়ে তাহলে তো সে আর আমাদের এখানে আসবে না। এটা শুনে সাওকোর মন খারাপ হয়ে যায়। ঠিক তখনই তাদের ল্যান্ডলাইনে রিং বেজে ওঠে। সাওকো সেটা রিসিভ করে আর সারপ্রাইজলি কলটা ছিল কোতার। সে খাবার অর্ডার করে। খাবার নিয়ে সাওকো টিভি স্টেশন এরিয়াতে যেতেই দেখে ভেতর থেকে নিকোল নামের একটা সেলিব্রিটি বের হয়ে আসছে। তাকে সামনে থেকে দেখে সাওকো পুরাই অবাক। এরপর সে যখন উপরে ওঠার জন্য লিফটের ভেতরে যায়, দেখে সেখানে মিনামি হাম্বল নামের আরেকটা সেলিব্রিটি দাঁড়িয়ে আছে। তাকে এত কাছ থেকে দেখে সাওকো তো খুবই খুশি হয় আর মনে মনে ভাবতে থাকে, কি সুন্দর, কি মিষ্টি মেয়ে। এরপর খাবারের ব্যাগটা নিয়ে সাওকো চলে যায় সেই রুমের সামনে, যেখানে লাইক লেজেন্ড গ্রুপের সকল মেম্বাররা উপস্থিত ছিল। আর রুমের নক দিতেই যাবে, ঠিক এমন সময় চট করে দরজাটা খুলে সাওকোর সামনে আসে কোতা। আসলে সে সাওকোর জন্যই অপেক্ষা করছিল, তাকে চমকে দেবে বলে। অনেকদিন দেখা নেই তো, তাই মনটা ছটফট করছিল দেখার জন্য। যাই হোক, এরপর সাওকো রুমের ভেতরে যায়। সেখানে আসন্ন ফেস্টিভ্যালের জন্য রাখা আছে নানা রকম কস্টিউম আইডিয়া। কোতা তাকে বলে এগুলোর মধ্য থেকে একটা পছন্দ করে দিতে, কিন্তু সাওকোর চোখ আটকে যায় কোতার একটা ছবিতে। ছবিটা দেখে সে অজান্তেই বলে ফেলে, তোমাকে দারুণ লাগছে। কোতা কথাটা শুনে ফেলে। সে একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, কি বললে তুমি? সাওকো হঠাৎই পরিস্থিতি সামলানোর জন্য আরেকটা ছবি দেখিয়ে বলে, আমি বলছিলাম কালো চুলে তাকে দারুণ লাগছে। কিন্তু এই কথায় কোতার মনটা হঠাৎই খারাপ হয়ে যায়। সে একটু কষ্ট নিয়ে বলে, তাহলে তুমি কোনাটোর প্রতি আগ্রহী, আমার প্রতি নয়? ঠিক তখন দরজার সামনে এসে দাঁড়ায় কোনাটো। সে হালকা হাসি দিয়ে বলে, তুমি কি সত্যিই আমার ফ্যান? এরপর একে একে লাইক লেজেন্ড গ্রুপের সবাই রুমে ঢুকে পড়ে। কোতা সাওকোর সাথে সবার পরিচয় করিয়ে দেয়। এরই মধ্যে হঠাৎ করে সাওকোর ডায়েরিটা পড়ে যায় আর সেটা পায় কোনাটো। কিছুক্ষণ পর সে সাওকোকে এক পাশে ডেকে নিয়ে যায় ডায়েরিটা ফেরত দেওয়ার জন্য। তারপর একটু সিরিয়াস হয়ে বলে, আমি তোমার ডায়েরিটা দেখেছি, তুমি আসলে আমার ফ্রেন্ড না, তুমি কোতাকে ভালোবাসো। সাওকো চুপ করে থাকে। কোনাটো আবার বলে, তাহলে তুমি তাকে বলছো না কেন? আমার মনে হয় তোমার বলে দেওয়া উচিত, না হলে যদি সে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে সবচেয়ে বেশি কষ্টটা কিন্তু তোমারই হবে। এর পরের সিনে দেখা যায় লাইক লেজেন্ড গ্রুপের নতুন গানের শুটিং চলছে। সেখানে একটা রোমান্টিক সিন শুট করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কেউই ঠিকঠাক অভিনয় করতে পারছে না। ঠিক তখনই খাবার ডেলিভারি দিতে সেখানে আসে সাওকো। তাকে দেখে ডিরেক্টরের মাথায় একটা আইডিয়া আসে। ডিরেক্টর সাওকোকে ক্যামেরার এক পাশে দাঁড় করিয়ে দেয় আর সবার উদ্দেশ্যে বলে, ভাবো ওই তোমার সবচেয়ে স্পেশাল মানুষ, আর তার দিকে তাকিয়ে নিজের অনুভূতিগুলো প্রকাশ করো। আর আশ্চর্যের বিষয়, এই ছোট্ট আইডিয়াতেই পুরো সিনটা একদম পারফেক্ট হয়ে যায়। শুটিং শেষ হওয়ার পর ডিরেক্টর সাওকোর কাছে এসে কৃতজ্ঞতা জানায়, আর কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে লাইক লেজেন্ড গ্রুপের প্রত্যেক সদস্যের একটি করে আইডল স্ট্যান্ড উপহার দেয় তাকে। সাওকো স্ট্যান্ডগুলো হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে ধীরে এগিয়ে যায় কোতার স্ট্যান্ডের সামনে। সবার অজান্তে সে নিজের মনের লুকানো কথাগুলো বলতে শুরু করে, আমি জানি তুমি কখনোই আমাকে সেইভাবে দেখো না, তবুও আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে একটি পরিচিত কণ্ঠ, কোতা। সে সবকিছুই শুনে ফেলেছে। সাওকো এক মুহূর্তে জমে যায়। লজ্জা আর অস্বস্তিতে তার মুখ লাল হয়ে ওঠে। কিছু না বলে সে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। আর কোতা চুপচাপ দাঁড়িয়ে থাকে, মনে হাজারটা প্রশ্ন আর অনুভূতি নিয়ে। কিছুক্ষণ পর কোতা আবারও সাওকোর সামনে এসে দাঁড়ায়। তার চোখে এক ধরনের নরম অনুভূতি, যেন অনেক কথা জমে আছে ভিতরে। সে ধীরে ধীরে বলে, আজকের জন্য তোমাকে সত্যি অনেক ধন্যবাদ। তুমি শুধু আমাকে না, আমাদের সবাইকে সাহায্য করেছো। সাওকো চুপ করে থাকে। কোতা হালকা হাসে আর একটু কাছে এসে বলে, আমি তোমাকে পছন্দ করি। আমি শুধু অপেক্ষা করছিলাম কখন তুমি নিজের মনের কথা আমাকে বলবে। চারপাশ যেন হঠাৎই থমকে যায়। দুজন দুজনের চোখে চোখ রাখা আর নীরবতার মাঝেই জন্ম নেয় একটা নতুন অনুভূতি। কিছুটা সময় কেটে যায়। একদিন হঠাৎ করেই লাইক লেজেন্ড এর ফ্যান ক্লাব থেকে একটি চাঞ্চল্যকর আর্টিকেল প্রকাশিত হয়। সেখানে কোতাকে নারী কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে নানা কথা লেখা হয়। মুহূর্তের মধ্যেই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ে। এই ঘটনার প্রভাব শুধু কোতার উপরেই পড়ে না, বরং লাইক লেজেন্ড গ্রুপের প্রতিটি সদস্যকেই এর ফল ভোগ করতে হয়। সামনে তাদের যে বড় ফেস্টিভ্যাল প্রোগ্রামটি ছিল সেটিও শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। এক কথায় যে গ্রুপের ছিল বিশাল আর শক্তিশালী ফ্যান বেজ, সেই লাইক লেজেন্ড এখন ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। আর কোতা সে নিজেও ভীষণ অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যায়। তাই সবকিছু থেকে দূরে সরে গিয়ে কিছুদিন আত্মগোপনে থাকার সিদ্ধান্ত নেয়। এই ঘটনাটা যখন টিভিতে নিউজ হিসেবে টেলিকাস্ট হচ্ছিল, সাওকো চুপচাপ বসে সবকিছু দেখছিল, কিন্তু সে এক মুহূর্তের জন্যও এই অভিযোগগুলো বিশ্বাস করতে পারছিল না। ঠিক তখনই হঠাৎ করে সাওকোর সামনে হাজির হয় কোনাটো, হাতে একটা বড় গিফট বক্স। সে ধীরে ধীরে সাওকোর কানের কাছে এসে ফিসফিস করে বলে, তুমি কি কোতাকে সাহায্য করতে চাও না? আমি তোমার জন্য সবচেয়ে ট্রেন্ডিং এ থাকা একটা গিফট নিয়ে এসেছি। এটা বলেই সে গিফট বক্সের ঢাকনাটা খুলে দেয়। আর ঠিক তখনই ভেতর থেকে বের হয়ে আসে কোতা। সে একটু কষ্টের হাসি দিয়ে বলে, আমরা এসে গেছি, তবে এখানে থাকতে থাকতে
থাকতে আমার পিঠ তো একেবারেই শেষ। সাওকো অবাক হয়ে শুধু তাদের দিকে তাকিয়ে থাকে। সে যেন বিশ্বাসই করতে পারছে না কোতা তার সামনে দাঁড়িয়ে আছে। কোতা তখন কোনাটোর দিকে তাকিয়ে বলে, আমাদের তো অফিসে যাওয়ার কথা ছিল, তাই না? কোনাটো হালকা গম্ভীর হয়ে জবাব দেয়, এখন কোনো জায়গা সেভ না, তাই এখানে এসেছি। তোমার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা এখন সাওকোর কাছেই। যতদিন না সব সমস্যার সমাধান হচ্ছে তুমি এখানেই থাকবে। এই কথাটা শুনে মুহূর্তটা যেন হঠাৎ গভীর হয়ে ওঠে, কারণ সত্যি বলতে এটাই সবচেয়ে বড় পাওয়া, জীবনে এমন একজন ভালো বন্ধু যে বিপদের সময় পাশে দাঁড়ায়। যাই হোক, এরপর সাওকো কোতাকে একটা রুমে নিয়ে যায়। রুমটা খুব একটা পরিষ্কার ছিল না, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র যেন কোতার ভেতরের অস্থিরতাকেই প্রকাশ করছে। কিন্তু সাওকো ধীরে ধীরে পুরো রুমটা গুছিয়ে ফেলে, সবকিছু সুন্দর করে সাজিয়ে দিয়ে কোতার দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বলে, এখানে নিজের মতো করে থাকো, যা দরকার এই রুমে যে কোনো কিছু ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। একটু থেমে আবার বলে, আর হ্যাঁ, যতদিন এখানে থাকবে নিজের বাসা মনে করেই থাকবে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সাওকোর কণ্ঠে ছিল এক অদ্ভুত ভরসা। সে আরো বলে, তোমার ওপর যে অভিযোগগুলো এসেছে আমি কখনোই সেগুলোকে সত্যি বলে বিশ্বাস করি না। আমি তোমাকে চিনি কোতা, তুমি এমন মানুষ নও যে কারো ক্ষতি করতে পারে। এই কথাগুলো শুনে কোতার চোখে যেন এক মুহূর্তের জন্য শান্তি ফিরে আসে। এভাবেই ধীরে ধীরে কেটে যায় কয়েকটা দিন। আর অন্যদিকে সেই বিতর্কিত আর্টিকেলের সত্যতা নিয়ে তদন্ত চলতেই থাকে। একদিন সকালবেলা সাওকো আর কোতা বসে গল্প করছিল, ঠিক তখনই হঠাৎ কোতার ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা ছিল লাইক লেজেন্ড গ্রুপের পক্ষ থেকে। মেসেজে লেখা, সমস্যা কেটে গেছে, ওই আর্টিকেলের কোনো সত্যতা পাওয়া যায়নি, ওটা পুরোপুরি একটি ফেক নিউজ ছিল, তাই আমরা আবার আগের মতোই আমাদের কাজ চালিয়ে যেতে পারি। মেসেজটা পড়ে কোতা যেন কিছুক্ষণ চুপ হয়ে যায়। তার জীবনের সবচেয়ে বড় ভুল বোঝাবুঝিটা অবশেষে মিটে গেছে। কিছুক্ষণ পর একটা কালো গাড়ি এসে দাঁড়ায় কোতাকে নিয়ে যাওয়ার জন্য। চারপাশে এক অদ্ভুত নীরবতা। সবাইকে বিদায় জানিয়ে ধীরে ধীরে গাড়িতে উঠে পড়ে কোতা। গাড়িটা চলতে শুরু করে আর দূর থেকে দাঁড়িয়ে সাওকো তাকিয়ে থাকে। তার চোখে এক অদ্ভুত শূন্যতা। মনে মনে সে শুধু একটা কথাই ভাবছিল, বাস্তবতা এত সহজ না। কোতা একজন আইডল, তার পুরো জীবনটাই ক্যামেরা, ভক্ত আর কঠিন নিয়মে বাঁধা। এই সম্পর্কটা যদি প্রকাশ পায় তাহলে মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যেতে পারে কোতার ক্যারিয়ার। এই সত্যটাই ধীরে ধীরে সাওকোর মনে ভয় আর অপরাধ বোধ তৈরি করে। সে বুঝতে পারে তার ভালোবাসা হয়তো কোতার জন্যই একটা বিপদ। আর ঠিক তখনই সে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেলে। সে বুঝে যায় ভালোবাসা মানে শুধু পাশে থাকা না, কখনো কখনো দূরে সরে যাওয়াটাও ভালোবাসা। নিজের কষ্টটা লুকিয়ে সে কোতার জীবনটা বাঁচানোর সিদ্ধান্ত নেয়, কারণ সে জানে একজন আইডলের ভালো বা খারাপ থাকার পেছনে তার সাপোর্টাররাই সবচেয়ে বড় শক্তি। আর তারপর থেকেই সাওকো বদলে যায়। সে আর কোতার পাশে না থাকলেও তার সবচেয়ে বড় সাপোর্টার হয়ে ওঠে। বিভিন্ন জায়গায় ভিড়ের মাঝে চুপচাপ দাঁড়িয়ে থাকে সে। লাইক লেজেন্ড সাপোর্টারদের মতোই নিজেও একটা মাস্ক পরে কোতাকে সাপোর্ট করতে থাকে। আর প্রতিটা জায়গায় বারবার একটা কথাই বলে, শক্ত থেকো, কখনোই ভেঙে পড়ো না, তুমি একা নও, আমরা সবাই মিলেই তোমার পরিবার। তুমি সবসময় হাসি খুশি থেকো আর সবাইকে খুশি রাখো। ভিড়ের মধ্যে হাজারো মানুষের মাঝে থেকেও সাওকো তখন শুধু একজন অচেনা সাপোর্টার, কিন্তু তার ভালোবাসা সবচেয়ে সত্যি, সবচেয়ে নিঃস্বার্থ। কোতা ধীরে ধীরে বুঝতে পারে সাওকোর এই দূরে সরে যাওয়াটা কোনো অবহেলা না, এটা ছিল নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। যে ভালোবাসা কাছে টানে না, বরং দূর থেকেও রক্ষা করে। যে ভালোবাসা নিজের সুখ না ভেবে অন্যের ভবিষ্যৎকে বেছে নেয়। আর সেই মুহূর্তে কোতার চোখে সাওকো শুধু একজন প্রিয় মানুষ না, বরং তার জীবনের সবচেয়ে সত্যিকারের ভালোবাসা হয়ে ওঠে। এরপর লাইক লেজেন্ড গ্রুপের সব মেম্বাররা একসাথে লাইভে আসে। তাদের মুখে স্পষ্ট অনুশোচনা। তারা দর্শকদের উদ্দেশ্যে বলে, আমরা না জেনে না বুঝে আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তবুও আপনারা আমাদের ছেড়ে যাননি, এজন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। একটু থেমে তারা আবারও বলে, আমরা কখনোই চাই না আপনাদের কষ্টের কারণ হতে, আমরা চাই সব সময় আপনাদের মুখে হাসি ফোটাতে। খুব শীঘ্রই আমাদের নতুন মিউজিক ভিডিও রিলিজ হতে যাচ্ছে, আশা করি এটা আপনাদের আনন্দ দেবে। তাই আগের মতোই আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। পরদিন সকাল 11টা, সবাই অপেক্ষা করছে লাইক লেজেন্ডের নতুন গানের জন্য। পুরো শহরের বিলবোর্ডে কাউন্টডাউন চলছে, আর ঠিক 11টা বাজতেই গানটা বাজতে শুরু করে। চারপাশে উচ্ছ্বাস, দর্শকদের মুখে হাসি, সবাই মুগ্ধ হয়ে গানটা উপভোগ করছে। গানের প্রতিটা লাইন যেন সরাসরি হৃদয়ে গিয়ে লাগে। গানের কথাগুলো এমন ছিল, তুমি সাথে থাকলে আমি সব কিছু করতে পারি, তোমার সাথে থাকলে এমনই অনুভূতি হয়। তুমি আমাকে বিশ্বাস করো না কেন? এটা বিশ্বাসের পরীক্ষা। আমরা দূরে থাকলেও তোমার কাছাকাছি থাকতে চাই। আমি শুধু তোমাকে জানাতে চাই তুমি আমার উপর ভরসা করতে পারো। আমি গান গেয়ে আমার ভালোবাসা তোমার কাছে পৌঁছে দেব। তুমিই একমাত্র বিশেষ, তুমিই আমার বিশেষ জন। এই আনন্দের মাঝেই সাওকো চুপচাপ সেখান থেকে চলে যায়। সে পৌঁছায় একটা মন্দিরে, নীরবে চোখ বন্ধ করে মনে মনে কিছু একটা প্রার্থনা করে। সে ধীরে ধীরে নিচে নেমে আসে। তার চোখ ভেজা, হৃদয়টা ভারী, আর মনে মনে শুধু একটা কথাই বলে, আই ওয়ান্ট টু বি হিজ স্পেশাল ওয়ান। আমি তার বিশেষ একজন হতে চাই। ঠিক তখনই হঠাৎ
হঠাৎ করে কোথা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। শ্বাস নিতে নিতে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি আর কখনোই তোমাকে হারাতে চাই না। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই তুমি শুধু একজন সাপোর্টার না, আমার সবচেয়ে কাছের মানুষ হও। আমি তোমাকে ভালোবাসি সাউকো, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথা বলেই কোথা ধীরে ধীরে সাউকোর ঠোঁটে একটা চুমু দেয়। চারপাশটা যেন মুহূর্তের জন্য থেমে যায়। সব কষ্ট, সব ভুল বোঝাবুঝি সবকিছুই মুছে যায় সেই এক মুহূর্তে। আর এই সুন্দর ভালোবাসায় ভরা রোমান্টিক মুহূর্তের মধ্য দিয়েই গল্পটা শেষ হয়ে যায়। কিন্তু তাদের ভালোবাসা শুরু হয় নতুন করে। সবশেষে একটা কথাই বলতে চাই, ভালোবাসা সত্যি অনেক সুন্দর, তাই দেরিতে হলেও সঠিক মানুষটাই সবার জীবনে আসুক। আর হ্যাঁ, আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। তাই প্রচুর ভালোবাসা দিবেন আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।